এই লক্ষ্যে যে এইবারের ইলেকশনে আমরা আসলে এটাকে পলিটিক্যাল ইলেকশন হিসেবে ক্লেম করব। এইবারের ইলেকশনে আমরা আসলে রাষ্ট্র সংস্কারের পথে একটা বড় ধরনের একটা ধাপ, একটা অগ্রগতি আমরা আসলে পাব। এইবারের ইলেকশনে আমরা সংসদে যাব। তিনটা জিনিস আসলে আমরা আমাদের প্রত্যেকটা সংগঠকের কাছ থেকে চাই এবং এটা লাগবে। আপনি সংগঠক হতে গেলে আপনার আসলে এই জিনিসটা লাগবে। এক হচ্ছে কি, আপনার আসলে এই রাষ্ট্র সংস্কারের যে রাজনীতি, ওই যে ওখানে ৭ দফাটা আছে এবং আমাদের যে প্রস্তাবনা সেখানে একটুখানি এক্সপ্লেইন করা আছে। এই রাজনীতিটা আপনি আসলে নিজে বুঝেন এবং আরেকজনকে বুঝাইতে পারেন। আরেকজনকে বুঝাইতে পারাটা খুব গুরুত্বপূর্ণ একটা দক্ষতা একজন সংগঠকের। দ্বিতীয় আলাপ হচ্ছে যে আপনি আসলে এইটার পেছনে সময় দিতে পারতে হবে। আপনি সংগঠক, আপনি বড় দায়িত্বে আছেন, বড় পদে আছেন, কিন্তু সময় দিতে পারেন না, তাহলে কিন্তু লাভ নেই। সো এইটার জন্য মাঠে যাওয়া, এটার জন্য কাজ করা, এটার জন্য সময় দিতে পারা, ২-৪ জন বন্ধুবান্ধবের কাছে এটাকে নিয়ে যাওয়া, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সো সংগঠকের ১ নম্বর যোগ্যতা হচ্ছে নিজে এটা আরেকজনকে কনভিন্স করতে পারার যোগ্যতা বা দক্ষতা, আরেকজনকে বোঝাইতে পারার যে দক্ষতা, এবং ২ হচ্ছে যে আসলে এইটা মাঠে নিয়ে যাওয়া, এটার পেছনে সময় দিতে পারা। ৩ এবং খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে এটার পিছনে অর্থ ব্যয় করার ক্যাপাসিটিও লাগবে। আপনাকে আসলে এটার পিছনে ২ টাকা হোক, ৫ টাকা হোক, ১০ টাকা হোক, যার সামর্থ্য আছে সে বেশি করবে, কিন্তু ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা আমরা সবাই করতে পারি। এই যে আপনি যখন ২ টাকা এটার পিছনে খরচ করবেন, তখনকার সময়ের আপনি, আর ২ টাকা যতক্ষণ না খরচ করতেছেন ততক্ষণকার সময়ের আপনি একদম ভিন্ন মানুষ, মানে সংগঠক হিসেবে। সো ভিন্ন সংগঠক, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যে আপনার সংগঠনের জন্য কী প্রয়োজন, যে ধরেন যে এক জায়গায় একটা মানে সমাবেশ করবেন, আপনার একজনের কাছ থেকে ধরেন যে বললেন যে ভাই আপনার জায়গাটা, আপনার অফিসটা আমি একটু ব্যবহার করব, আপনি একটু চাটা খাওয়ায়েন, কিংবা আমার একটু মাইকের টাকাটা আপনি দিয়েন। এই যে বলে ফেলতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি তো আপনার নিজের জন্য চাইতেছেন না। বাংলাদেশে আর সব সংগঠনে জিনিসটা হচ্ছে যে তারা আসলে নিজেদের ধান্দার জন্য জিনিসটা করে। আর এই সংগঠনের জিনিসটা হচ্ছে কি, আমাদের সামনে যদি মানুষ থাকে সামনে, যে আমরা আসলে মানুষের জন্য কাজ করতেছি, তাহলে আমাদের আসলে কারো এই ধরেন যে চায়ে ফেলতে কোনো দ্বিধা হওয়ার কোনো সুযোগ নেই। সো এটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। আর 2টা ছোট ছোট ঘটনা বলি। গতকালকে যেমন একটা টক শোতে আমাদের ওই যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক অসীম ভাইয়ের সঙ্গে একটা টক শোতে আর কি। তা আমি তো ধরেন যে অসীম ভাইকে মানে ব্যাশিং করতেছিলাম এই জুলাই সনদ নিয়ে, ওনাদের যে অবস্থান এবং সব কিছু। তো শেষে সঞ্চালক সাহেব আমাকে বলতেছে যে ভাই আপনারা যে এত বড় বড় কথা বলেন, আপনারা যে এত বড় বড় কথা বলতেছেন, আপনাদের সংগঠনে কয়জন লোক আছে? আমি বলছি যে ভাই বিনয়ের সঙ্গে বলি, আমরা এখন পর্যন্ত ইলেকশন করিনি, ইলেকশন করি তারপরে আপনার সঙ্গে আমি হিসাব করবো যে আমার সংগঠনে কয়জন লোক আছে আর আপনার সংগঠনে কয়জন লোক আছে। হ্যাঁ, সো আমাদের আসলে এই হ্যাডমের জায়গাটা থাকতে হবে। আমরা হ্যাডমের রাজনীতির বিপক্ষে, কিন্তু এই হ্যাডমটা থাকতে হবে যে আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারলে। এখন পর্যন্ত এরকম হয় নাই যে আমরা মানুষের কাছে গেছি, কথাটা বলছি, কিন্তু সে আসলে এটাকে মানে নেয় নাই, বা এটাকে সে মনে করে নাই যে আসলে এইটাই সময়ের রাজনীতি, আমাদেরকে এইটা সময়ের রাজনীতি, এইটাই লাগবে, এই কথা বলে না এরকম একজন মানুষ এখন পর্যন্ত বাংলাদেশে আমরা পাইনি। সো আমাদের দায়িত্বটা, আমাদের কাজটা হচ্ছে আসলে মানুষের কাছে পৌঁছানো, এবং পৌঁছাইতে পারলে খেলা ভিন্ন হবে। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে আরেকদিন আমরা রাজশাহীতে একটা ছোট্ট প্রোগ্রাম করতেছিলাম, ইনডোর প্রোগ্রাম। আমরা হয়তো 20-30 জন ছিলাম, বা 40 জন 50 জন এরকম ছিলাম। তো তখন ওইখানে একজন মানে সিজন পলিটিশিয়ান, অনেক দিনের রাজনীতি এই সেই, উনি আসছিলেন এবং উনি আমাকে বললেন যে ভাই, মানে আমাদের কি প্রোগ্রামে আর কি, উনি বলতেছেন যে ধরেন যে বড় বড় দল বিএনপি, এটা কয়েক বছর আগের কথা, তখন বোধহয় রাষ্ট্র সংস্কারের ঘোষণাও হয়নি, সম্ভবত রাষ্ট্রচিন্তার সময়ের কথা। বলে যে বড় বড় দল, অনেক বড় বড় দল আছে, সংগঠন আছে, অনেক কিছু আছে, কিন্তু একটা কোনো দল নাই যেখানে 30টা লোক 40টা লোক পকেটের টাকা খরচ করে কথা শোনার জন্য, কথাটা বোঝার জন্য, ভালোবাসা বিনা ধান্দায়, টাকা না পাইয়া, কোনো লোভের কারণে না, এরকম আসে। একটা কোনো দল নেই। সো সেই হিসেবে উনি বলছিলেন যে আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় দল, আপনাদেরকে কেউ দেখবে না, কেউ চিনে না, কেউ জানে না, কিন্তু আপনাদেরকে যারা চিনে তারা নিজেদের পকেটের টাকা খরচ করে আপনাদের সঙ্গে আসে, তাদের আপনাদের কথাটা শুনতে আসে, আপনাদের জন্য সঙ্গে কাজ করে, কোনো ধান্দার জন্য আসে না। বিএনপির নাম ধরে না বলি, যে কোনো পলিটিক্যাল পার্টি বা আমাদের প্রথাগত যে পলিটিক্যাল পার্টিগুলো, এরা কেউ যদি বলে যে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না পার্টি থেকে, কালকে সকালবেলায় ওই পার্টির কী অবস্থা হবে আমি
আমি সিরিয়াসলি মানে যাই হোক ভয় পাই আর কি। আইডিওলজির একটা আলাপ আসছে। আইডিওলজি খুব গুরুত্বপূর্ণ। আমরা সবার আমাদের কিন্তু কিছু না কিছু আইডিওলজি আছে। ধরেন যে আমার আইডিওলজি কি আমি ডানপন্থী না বামপন্থী না, কিন্তু আমি ধরেন যে একটা ন্যায়ের পন্থা তো আমার আছে। সো এটাও তো এক ধরনের একটা আইডিওলজি। সো আমরা আইডিওলজি বিহীন রাজনীতি করে জিনিসটা কিন্তু সেটা না। কিন্তু আমরা বলি যে আপনার যে আইডিওলজি, আমার যে আইডিওলজি, কোনো আইডিওলজি যাতে কোনো আইডিওলজিকে আপনার মানে ছাপায় না যায়। যে আমি ধরেন যে কি বলে পুরুষবাদী আমি যাতে নারীবাদীর উপর যাতে সেটা চাপাই না দিই, নারীবাদী যাতে আমার উপর সেই জিনিসটা চাপায় না দেয়। আমি ধরেন যে ডানপন্থী, আপনি বামপন্থী, আপনার উপর যাতে আমি সেটা জোর করে চাপায় না দিই। সো আইডিওলজি যাতে আসলে আমাদের রাজনীতির জায়গাটাকে ছাপায় না যায়। আমাদের সবারই আইডিওলজি থাকতে পারে, সংগঠনের আইডিওলজি না থাকাই ভালো। কারণ আইডিওলজি থাকলে হয় কি, সাংগঠনিকভাবে আইডিওলজি থাকলে একটা সমস্যা কি, আপনার একটা আইডিওলজি আছে তার মানে হচ্ছে আপনি আসলে অন্য আইডিওলজিটাকে খারিজ করতেছেন। এই যে খারিজের রাজনীতি, এটা আসলে আইডিওলজির একটা বড় সংকট, সীমাবদ্ধতার জায়গা। আমরা হয়তো জিনিসটাকে ওইভাবে চিন্তা করি না, কিন্তু আমার মনে হয় যে এই সময় এসে আপনি যখন সংস্কারের কথা বলবেন, আপনাকে আসলে এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা, এই সীমাবদ্ধতার জায়গাটা জানতে হবে। সো আইডিওলজি নিয়ে আমার মনে করেন যে কোনো অসুবিধা নাই। কেউ ডানপন্থী হলে আমার কোনো অসুবিধা নেই, বামপন্থী হলে আমার কোনো অসুবিধা না। আমার অসুবিধার জায়গাটা ওইটাই যে ওইটা যাতে আপনার রাজনীতিকে চাপায় না দেয়, আপনার রাজনীতিকে ছাপায় না যায়। এই জায়গাটা একটুখানি মাথায় রাখলে আইডিওলজি নিয়ে কোনো অসুবিধা আমি দেখি না। আমাদের ধরেন যে ইয়ের কথা বললাম, এই যে আমাদের মিলিয়াপা বললেন যে উনি বস্তিতে থাকেন, উনি একজন বস্তিবাসী, এটা উনি গর্বের সঙ্গে বললেন, এবং বললেন যে উনি বস্তিবাসী হয়ে আসলে উনি ইলেকশন করতে চান। আমি মনে করি যে এইটা এই সময়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলন খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট। এই জন্য আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনকে একটা হাততালি দিতে পারি যে আমরা ধরেন যে প্রান্তিক মানুষদেরকে, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু এখানটায় আরেকটা গল্প বলি। আমাদেরকে অনেকে অনেক সময় বলতেন যে আপনারা রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, এই যে বড় বড় কথাগুলো বলেন, তাই এগুলো তো প্রান্তিক মানুষরা বুঝবে না। এগুলো এই এলিট কিছু সুশীল, এই যে সাগর ভাইয়ের মতো দু চারজন মানুষ যারা আসলে মনে করেন যে সমাজের একটু অ্যাডভান্স বা ব্লেসড, তারা হয়তো, যাদের হয়তো সময় আছে, হ্যাঁ, তারা হয়তো জিনিসগুলো, কিন্তু যে প্রান্তিক মানুষ, যে রিক্সাওয়ালা, হ্যাঁ, ও মনে করেন যে ওর কাছে তো রাষ্ট্র মানে তো হলো পুলিশ। ও তো সংবিধান আসলে বুঝে না, ও রাষ্ট্র বুঝে হচ্ছে পুলিশদের দিয়ে। পুলিশ ওরে কোথায় গেলে পিটায় আর কোন জায়গাটা পিটায় না, বা পুলিশরা আসলে সে কীভাবে ম্যানেজ করবে, এটা হলো তার আসলে রাষ্ট্রের সঙ্গে তার আসলে সম্পর্ক, আর কিছু নাই তো। এই রাষ্ট্র তো তাকে একটা কোনো আসলে সার্ভিস দেয় না যে রাষ্ট্রের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হবে, নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সার্ভিস নাই, একটাই সম্পর্ক যে তার আসলে পিটানোর। সো পিটায় যেহেতু পুলিশের মাধ্যমে, সে আসলে রাষ্ট্র বলতে পুলিশকে বুঝে, তাহলে সে আসলে রাষ্ট্র সংস্কার বলতে আসলে কী বুঝবে, সে আসলে সংবিধান সংস্কার বলতে আসলে কী বুঝবে। এই কথাগুলো কিন্তু আমাদেরকে অনেক বছর আমাদেরকে সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা পরে দেখলাম কি খুবই ইন্টারেস্টিংলি এই শুরুটা হয়েছে আসলে নাসির ভাইয়ের মাধ্যমে। আমি নাসির ভাইয়ের এই জন্য বিশেষভাবে একটা ধন্যবাদ দিই, হাততালি দিই। সেটা হচ্ছে যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন একেবারে প্রান্তিক মানুষদের একটা সংগঠন। বাংলাদেশ আপনার মাইনরিটি অ্যালায়েন্স, তারপরে হচ্ছে জাতপাত বিলোপ জোট, তারপরে ধরেন যে আপনার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, তারপরে ধরেন যে আপনার ওই যে বাংলাদেশ সাধু সংসদ, তারপরে ধরেন যে আপনার এই আমরা কালকে যে প্রোগ্রামটা করলাম অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, এরা কিন্তু এই সংগঠনগুলো সবাই কিন্তু মেম্বাররা সবাই কিন্তু হচ্ছে একেবারেই প্রান্তিক মানুষ, একেবারেই প্রান্তিক মানুষ। কিন্তু দেখেন যে এই সংগঠন, যেমন সাধুদের বিষয়ে একটা অভিজ্ঞতার কথা বলি। ওনারা একদিন 30 জন আমাদের অফিসে আসছেন, 20-30 জনের, এসে বলতেছে যে ভাই আমরা বাংলাদেশে এই প্রথম একটা পলিটিক্যাল পার্টির অফিসে গেছি, আর কোনো পার্টির অফিসে আমরা যেতে চাই না। তো ওনাদের কাছে মনে হয়েছে যে ওনাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা, ওনাদের যে নিরাপত্তার যে জায়গাটা, ওনাদের উপর তো সাম্প্রতিক সময়ে বেশ একটা হামলা মামলা সব কিছু হয়েছে, এই জায়গাটা আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাছে ওনারা সেই নিরাপত্তা, সেই আশ্বস্তের জায়গাটা পাইছেন, এই জন্য ওনারা আসছেন। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা সেরা অর্জন। ওই দিন আমার কাছে মনে হচ্ছে যে এটা রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা সেরা অর্জন, যে প্রান্তিক মানুষ আসলে আপনার এই রাজনীতিটার উপর সে ভরসাটা পাইতেছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় যেটা আমরা বলছি যে এবারের ইলেকশনটা কিন্তু আসলে খুবই একটা ধরেন যে পলিটিক্যাল ইলেকশন। এটা কাইম ভাই থাকলে খুব ভালো হতো। কাইম ভাই কথাটা খুব সুন্দর করে গুছাই বলে যে আমাদের এখানে ধরেন যে 46 সালের যে ইলেকশনটা হয়েছিল, 70 সালের যে ইলেকশনটা হয়েছে, কিংবা 91 সালের যে ইলেকশনটা, এগুলো ছিল কি এক ধরনের আসলে রাষ্ট্র গঠনের ইলেকশন। আগে আমাদের এখানে ধরেন যে আপনার
আমরা ছিলাম হচ্ছে কি বলে ব্রিটিশ কলোনি, আমরা এখানে এখন পাকিস্তান হব, ভারতীয় উপমহাদেশ, আমরা আসলে পাকিস্তান হব। তারপরে ধরেন যে আপনার 70 সালে আমাদের এখানে ইলেকশন হচ্ছে যে, বা আমরা আসলে স্বায়ত্তশাসন আমাদের লাগবে। মূল আলাপটা তো আসলে যে 6 দফার উপর, সেটাই তো আসলে ইলেকশন। 6 দফার উপর ইলেকশন হয়েছে যে স্বায়ত্তশাসন জনগণ চায় কি চায় না, বেসিক্যালি এটাই তো আসলে ইলেকশনটা। কিংবা ধরেন যে 91 যে ইলেকশনটা, এটাও ছিল যে একরকম যে বাংলাদেশে আর কখনো আসলে সামরিক শাসন যাতে আর কোনো চেপে বসতে না পারে, সামরিক শাসনের বিপক্ষের আসলে ইলেকশন, গণতান্ত্রিক একটা প্রচেষ্টা যে ভোটের মাধ্যমে আসলে এখানে সরকার হবে, যেই হোক না কেন। তাহলে এই যে 3টা খুব গুরুত্বপূর্ণ ইলেকশন, এই ইলেকশনগুলোতে দেখেন কি হয়েছে। 70 সালের ঘটনায় যদি বলি, আওয়ামী লীগ কিন্তু 70 সালে 69-এর গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল না, বড় দল ছিল ন্যাপ। এই যে ভাইরা অনেক দিন ধরে রাজনীতি করেন, ওনারা খুব ভালো বলতে পারবেন, ন্যাপ, তারপরে আরও কয়েকটা। আওয়ামী লীগ ধরেন যে হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার দল ছিল, কিন্তু দেখেন 6 দফার ভিত্তিতে যে ইলেকশনটা হইল বেসিক্যালি যে আপনার আসলে স্বায়ত্তশাসন লাগবে, এই আলাপের জায়গা থেকে, এই আকাঙ্ক্ষার জায়গা থেকে। মানে কী পরিমাণ ভোট পাইছে এটার কোনো হিসাব তো আসলে নাই। তো কিংবা আমরা যদি ধরেন যে আরও সুন্দর হিসাব বলা যায়, যেটা হচ্ছে যে 46-এর ইলেকশন, 46-এর ইলেকশনের আগের ইলেকশনে, মানে 40-এর ইলেকশনে মুসলিম লীগ ভোট পাইছিল হচ্ছে 5%, মাত্র 5% ভোট। 46-এর মধ্যে মুসলিম লীগের যে লাহোর প্রস্তাব, ওইটা ধরেন যে বাংলাদেশের জনগণ ওই লাহোর প্রস্তাবটাকে মেনে নিচ্ছে, যে তার যে এখানে হিন্দু জমিদাররা যে তার উপর আসলে জুলুম করে, নিপীড়ন করে, তার বিপরীতে তার আসলে মুক্তির উপায় যে লাহোর প্রস্তাব। এবং এইটুক শুধুমাত্র যখন প্রচারিত হয়েছে, এস্টাবলিশ হয়েছে, আপনি দেখেন যে 46-এর ইলেকশনে মুসলিম লীগ ভোট পাইছে হচ্ছে 94.23%, মানে 5% 46 সালে, আর 40 সালে, আর 46 সালে হচ্ছে 94.23%। মানে হচ্ছে আপনি যদি মানুষকে আসলে আকাঙ্ক্ষার জায়গাটা দেখাই দিতে পারেন। আমাদের এখানে ইলেকশন বলা হয় হচ্ছে আওয়ামী লীগের বদলে বিএনপি কিংবা জামাতকে ক্ষমতায় যাবে। আসলে ইলেকশন 2 রকমের, একটা হচ্ছে এরকম যেমন যে সরকার বদলের রাজনীতি ইলেকশন, আর একটা হচ্ছে আসলে আপনার দেশ বদলের ইলেকশন, রাজনীতি বদলের ইলেকশন। আমরা বলছি যে এবারের ইলেকশনটা, এবং আদতেই এটা আসলে এটা আমাদের বলার বা দাবি করার কথা ছিল না, এটাই হওয়ার কথা ছিল যে এবার ইলেকশনটা হবে রাষ্ট্র সংস্কারের ইলেকশন, নতুন বাংলাদেশ নির্মাণের ইলেকশন। এইটাকে তারা আপনার আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ তো নাই, কি বিএনপি না জামাত কে ক্ষমতায় যাবে সেই জায়গায় সেই একটা ইলেকশনে এটাকে আসলে কনভার্ট করে ফেলছে। এই ইলেকশনটাকে আমাদের পলিটিক্যাল ইলেকশন হিসেবে রিক্লেইম করতে হবে, এটাকে উদ্ধার করতে হবে, এটাকে পলিটিক্যাল ইলেকশন হিসেবে এস্টাবলিশ করতে হবে। এবং আমরা যখন পলিটিক্যাল ইলেকশন হিসেবে এটাকে এস্টাবলিশ করতে পারবো, তখন মিলি আপাদের প্রতিদ্বন্দ্বী কেউ থাকতে পারবে না, হবে না, কেউ ভোট পাবে না, কেউ জিতবে না। রাষ্ট্র সংস্কারের পক্ষে আপনার বাংলাদেশ, নতুন বাংলাদেশের পথে আসলে যে আসলে আসবে, সেই আসলে তখন দেখবেন যে মানে মুড়ি মুরগির মতো আসলে জিতবে, ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটাকে বলে। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই জায়গাগুলো, এবং আমরা অবশ্যই যেটা সাগর ভাই বললেন যে আমরা শুধুমাত্র বামপন্থীদের মতো, সরি এভাবে বলার জন্য কেউ মাইন্ড করেন না, মানে আমরা ধরেন যে আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো না, না না না, যুগে যুগে লড়বো না, যুগে যুগে লড়ার জন্য আমরা জন্মাই নেই। আমাদেরকে আমাদের জীবনটাকে এনজয় করতে হবে, আমরা যে কাজটা করতেছি এইটা আমাদেরকেও এনজয় করতে পারতে হবে, আমাদের ছেলেরা যাতে এনজয় করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। যুগে যুগে লড়ার জন্য কারো জন্ম হয় না, আমি আপনি, আমরা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ তার জীবনটাকে আসলে উপভোগ করতে পারতে হবে, সেই সুযোগটা পাইতে হবে। সারা জীবন শুধু খায়া না খায়া রাস্তার মধ্যে থাইকা আমি এই বই বিক্রি করব বা ছোট ছোট ওই যে লিফলেট বিতরণ করব না, এটা আমার জন্ম এই জন্য হয় নাই। আমি কেন আমি প্রধানমন্ত্রী হব না, মিলি আপা কেন ধরেন যে আপনার সংসদ সদস্য পদ হবে না, মিলি আপা সংসদ সদস্য হইতে হবে। সেরকমভাবেই রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশে ক্ষমতা দখল করবে। এই আকাঙ্ক্ষার জায়গাটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের কোনো মুক্তি নাই। তাহলে আমাদেরকেও আসলে এই পুরানা পল্টনের ওই অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে একটা খুপড়ি অফিসের মধ্যে সারা জীবন, এইটা আমাদের জীবন না, এটা কারো জীবন আমরা মনে করি না। তাহলে এই লক্ষ্যে যে এইবারের ইলেকশনে আমরা আসলে এটাকে পলিটিক্যাল ইলেকশন হিসেবে ক্লেম করব। এইবারের ইলেকশনে আমরা আসলে রাষ্ট্র সংস্কারের পথে একটা বড় ধরনের একটা ধাপ, একটা অগ্রগতি আমরা আসলে পাবো। এইবারের ইলেকশনে আমরা সংসদে যাব,
এইবারের ইলেকশনে আমরা সংসদে যাব। আমাদের আমাদের ধরেন যে বন্ধু সংগঠন আছে, এদেরকে যদি আমরা আসলে সংগঠিত করতে পারি, এদেরকে যদি আমরা ইলেকশনে নিতে পারি, ধরেন যে আমি একটা উদাহরণ বলি, যেমন ধরেন যে জাতপাত বিলোপ জোট যেটা, বা বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স, মাইনরিটির ভোটার হচ্ছে বাংলাদেশে অন্তত 30 লাখ মাইনরিটি ভোটার। তার মানে হচ্ছে আপনার যদি মাইনরিটিরাই যদি আসলে সংগঠিত হয়ে ইলেকশন করাইতে আমরা যদি আসলে তাদেরকে পারতাম, এখানে অন্তত আপনার 20টা আসন, কিছু না হলে 10টা আসন নিশ্চিত করা যাইতো। 30 লাখ মানুষ ভোটার থাকলে 10টা আসন নিশ্চিত করা কিন্তু সম্ভব, যদি আসলে সেইভাবে আপনি আসলে সবচেয়ে ইফিসিয়েন্টভাবে সেটা যদি অর্গানাইজ করতে পারেন। এই ভূমিহীন আন্দোলন কিংবা মনে করেন যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, এদের সংখ্যা সারা দেশে হিউজ। আমরা তো গতকালকে যে প্রোগ্রামটাই করছি, যে যত ধরনের প্রশাসনিক বাধা থাকার সুযোগ আছে হাসিনার আমলে আমরা যেরকম মানে পাইতাম, প্রায় সেই রকম আমাদেরকে আসলে প্রশাসনিকভাবে বাধার সম্মুখীন করা হয়েছে। আমাদের ধরেন যে আবহাওয়া যতখানি বৈরী হওয়া সম্ভব, একটা জিনিসই যে প্রোগ্রামের সময়টা বৃষ্টি হয় না, এছাড়া মনে করেন যে বাকি 24 ঘন্টা মানে আল্লাহর মানে সর্বোচ্চ রকমের একটা বৃষ্টি হয়েছে। তো এরকম বৈরী অবস্থার মধ্যে আমাদের কিন্তু মোটামুটি জায়গাটা ফুল ছিল, কম বেশি 1000 লোক কিন্তু সেখানটা অংশ নিছেন। এবং এই একজন মানুষকে কিন্তু আমাদের খরচ হয়েছে কত জানেন? আমাদের খরচ হয়েছে, আমরা যে ট্রেনের টিকিটের ভাড়া, আমরা ওইখানে বোধহয় একবেলা একটুখানি খাইছি, বাকি সময়টা ওনারাই খরচ করছেন, ওনারাই খাইছেন, ওই প্রোগ্রামের আয়োজন সবই ওনারা করছেন। এই যেমন যে প্রান্তিক মানুষরা আসছেন না, ওনারা কিন্তু ওই যে ডায়াস যে আমরা করছি, ওই যে যতটুকু আমরা মানে প্যান্ডেল যতটুকু হয়েছে, ওই খরচ কিন্তু সবার পকেট থেকে সবাই দিছে। ওই প্রান্তিক মানুষরা, ওরা কোথাও বিএনপির মিছিলে গেলে, জামাতের মিছিলে গেলে, জামাতেরটা জানি না, তো এই যে আমরা যে প্রায় 1000 খানেক লোকের যে প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামের খরচ বেয়ার করছেন হচ্ছে একেবারে প্রান্তিক মানুষরা। এবং মানে কেউ এখানে ওনারাই যদি ধরেন যে অন্য কোনো পার্টির প্রোগ্রামে যাইতেন, ওনারা কিছু না হলে 1000 খানেক টাকা তো পাইতেন বোধহয়, হ্যাঁ, খাবার দাবারও হয়তো পাইতেন। কিন্তু এই প্রোগ্রামটায় ওনারা আসছেন হচ্ছে যে নিজেদের পকেটের টাকা খরচ করে, কোনো টাকা তো দূরে থাক। এবং এই যে এরকম প্রোগ্রাম কিন্তু আমরা এইবারই প্রথম করি নাই, এবং এটাই শেষ করব না। এই মাসে আমাদের আরও বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। এরপরে আমার মনে হয় 29 তারিখে আমরা ঢাকায় জাতীয় একটা সম্মেলন করব। তো আমার ধারণা, আমি যে কথাগুলো সামারি করি সেটা হচ্ছে যে আমরা যদি আসলে এই বিশ্বাসের জায়গাটা রেখে, আমরা যদি নিজেদেরকে উজাড় করে দিয়ে যদি আমরা এই রাজনীতিটা নিয়ে এই সময় কাজ করতে পারি, এই 1 মাস, এই নভেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস বাংলাদেশের আগামী দিনের রাজনীতি বিনির্মাণের। সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে কাজ করব, এবং জানে মালেই কাজ করব ইনশাল্লাহ। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।